স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। দেশে করোনায় একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 261 জনের মৃত্যু, কমেছে শনাক্তের সংখ্যা এবং হার। ফিল্ড হাসপাতালে উদ্বোধন। দেশব্যাপী গণটিকার প্রথম দিনে টিকা কেন্দ্রে উপচে পড়া ভিড়। প্রথম পর্যায়ে করোনার টিকা পাবে ৩২ লাখ মানুষ। করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীর ইনজেকশন এক চেম্বার সংকট, দ্বিগুণ দাম দিলে পাওয়া যাচ্ছে কালোবাজারে। এডিসি গোলাম সাকলাইনকে ডিবি থেকে পিওএম পশ্চিমে বদলি। মাদক মামলার আসামি পরিমণির সঙ্গে ঘনিষ্ঠতা। এবং হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় সিআইডির জিজ্ঞাসাবাদ, অবৈধ সম্পদ আছে কিনা খতিয়ে দেখবে দুদক। এবার চলে যাচ্ছে পুরো খবরে। করোনার সংক্রমণে 24 ঘন্টায় দেশে আরো 261 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 8136 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 25.65%। শনিবার সকাল ৮টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে 261 জনের, যা এখন পর্যন্ত একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। এর আগে গত বৃহস্পতিবার রেকর্ড 264 জনের প্রাণহানি হয়। নতুন 261 জন নিয়ে করোনায় মোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো 22,411 জনে। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 101 জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 62 জন, খুলনা বিভাগে 45 জন ও বরিশাল বিভাগে 12 জন। বাকি 4 বিভাগে মৃত্যু হয়েছে 41 জনের। 32,714 নমুনা পরীক্ষায় 8,136 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 13,43,396 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 25.65%। সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি হাসপাতালগুলোকে কাজে লাগানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমার যে বেডের সংখ্যা সেটি তো আর বাড়ানো সম্ভব না রাতে। বেসরকারি হসপিটালগুলোকে আমরা যদি একটি আমব্রেলার মাধ্যমে আনতে পারি, একটি আমব্রেলাকে আনতে পারি, যেমন পার্শ্ববর্তী ভারতেও কিন্তু একইভাবে করেছিল দিল্লি, মুম্বাই। তারা কিন্তু তাদের বেসরকারি হসপিটালগুলোকে তাদের থেকে 60% বেডকে সরকারি ব্যবস্থাপনা নিয়েছিল। এটা করা যায় কিনা সেটাকে সরকারকে চিন্তা করা উচিত। 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 16,383 জন। এ পর্যন্ত মোট সুস্থ 11,88,820 জন। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় উদ্বোধন হলো 1000 শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কোভিড ফিল্ড হাসপাতাল। কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রিত এই হাসপাতালে প্রতিটি শয্যার সাথে থাকছে সেন্ট্রাল অক্সিজেন সুবিধা। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, শুধু হাসপাতাল বাড়িয়ে করোনা মহামারী নিয়ন্ত্রণ সম্ভব নয়, সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি মানার বিকল্প নেই। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দিশেহারা গোটা দেশ। সরকারি বেসরকারি সব হাসপাতালের বেড পরিপূর্ণ করোনা রোগীতে। তীব্র হয়েছে আইসিইউ সংকট। সংকট মোকাবেলায় বিএসএমইউতে প্রথম পর্যায়ে চালু হলো আইসিইউ, এইচডিইউ সহ 357 শয্যার হাসপাতাল। দ্বিতীয় ধাপে আরও 600 শয্যা যুক্ত হয়ে মোট 1000 শয্যা থাকবে ফিল্ড হাসপাতালে। এর মধ্যে প্রায় আইসিইউ শয্যা আছে 40টি, আর বাকি যতগুলো শয্যা আছে সব শয্যাগুলো সেন্ট্রাল অক্সিজেনের আওতায় রয়েছে, অর্থাৎ সব ধরনের কোভিড চিকিৎসার জন্য উপযোগী। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালে থাকছে 10,000 লিটারের সেন্ট্রাল ভিআইপি ট্যাঙ্ক। এখনই অন্য হাসপাতাল থেকে ভর্তি রোগীকে এখানে না আসার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। যে রেফার্ড পেশেন্ট ছাড়া এখানে অন্য কোনো রোগী ভর্তি করা হবে না। তবে এটা যদি না করা হয় তাহলে সমস্ত লোক এসে এখানে আবার ভিড় করবে, এটা উঠতে যাবে, তখন আরেকটা সংকট তৈরি হবে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষকে টিকার আওতায় আনা হবে। এরই মধ্যে চীন থেকে আগের 1.5 কোটির সাথে আরও 6 কোটি টিকা আনার চুক্তি হয়েছে, যার 2 কোটি আসবে সেপ্টেম্বরে। অক্টোবর ও নভেম্বরে 2 কোটি করে 3 মাসে আসবে মোট 6 কোটি। আগের যে 1.5 কোটি কনফার্ম চুক্তি ছিল তার সাথে আরও 6 কোটি আমরা যোগ দিচ্ছি, অর্থাৎ
প্রায় 7.5 কোটি টিকা আমরা চায়না থেকে আনারই চেষ্টা আমরা করছি। নভেম্বরের মধ্যে প্রত্যেক মাসেই আমরা একটা প্রায় সমহারে আমরা এই টিকাগুলো আমরা পেয়ে যাব। দেশব্যাপী করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ায় চাপ সামলাতে গত মাসে রাজধানীতে 5টি ফিল্ড হাসপাতাল তৈরির ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণটিকা কর্মসূচির প্রথম দিনে উৎসাহ উদ্দীপনায় টিকা গ্রহণ করেছেন রাজধানীবাসী। সকাল থেকেই কেন্দ্রগুলোতে দেখা যায় টিকা প্রত্যাশীদের ভিড়। শুধু এনআইডি দিয়ে টিকা মেলায় সন্তোষ প্রকাশ করেছে তারা। রাজধানীতে মোট 129টি কেন্দ্র সহ সারা দেশে 12 আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। কিছুক্ষণ অপেক্ষা, তারপর বুথে বসে টিকা গ্রহণ। গণটিকাদান কর্মসূচির প্রথম দিন এভাবেই নির্ঝঞ্ঝাটভাবে টিকা পান প্রত্যাশীরা। নেই কোনো রেজিস্ট্রেশনের ঝামেলা বা কোনো জটিল প্রক্রিয়া। শনিবার গণটিকা ক্যাম্পেইনের প্রথম দিনে রাজধানীর প্রতিটি টিকা কেন্দ্রে দেখা যায় উপচে পড়া ভিড়। গ্রহীতাদের এনআইডি কার্ড দেখে দেওয়া হচ্ছে টিকা। আইডি কার্ডের ফটোকপি করে নিয়ে আসছি, ফটোকপিটা রেজিস্ট্রি করে রাখছে। খুব সুন্দর এবং খুব ভালো লাগছে আমার। একদম সহজ, কোনো জটিলতা ছিল না, খুব সহজেই আমরা টিকা দিচ্ছি, আরও অনেকে দিচ্ছে। কোনো দৌড়াদৌড়ি লাগে নাই, সুযোগ সুবিধা সব দিক থেকে ভালো লাগছে। ভোটার আইডি কার্ডের ফটোকপি আর মোবাইল নম্বর দিলেই রেজিস্ট্রেশন করে দিচ্ছেন সংশ্লিষ্ট বুথের কর্মীরা। যারা অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলেন, প্রয়োজন বিবেচনায় তাদেরও দেওয়া হয়েছে টিকা। তার নাম, ফোন নাম্বার আর হচ্ছে তার বয়সটা এতটুকুই। আর এনআইডি কার্ডের একটা সফট কপি, ক্লিয়ার কপিটা আমরা রেখে দিচ্ছি। প্রথম দিন হিসাবে শুরু করতে একটু সময় লেগেছে, আর সারাদিন যেহেতু আমরা দিব, সারাদিনে নিশ্চয়ই আমরা 350 অ্যাক্সেপ্ট করব। টিকা প্রত্যাশীদের কেন্দ্রমুখী করতে ব্যাপক প্রচারণা চালানো হয়েছে বলে জানান টিকা কর্মসূচির সঙ্গে জড়িতরা। সবাইকে টিকার আওতায় আনতে প্রচারণা আরও বাড়ানো হবে বলেও জানান তারা। খুব প্রচার চালিয়েছি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ বিনামূল্যে টিকা, এই টিকাটা আমরা যেন সবাই নিজ নিজ উদ্যোগে আমরা যেন নেই, এবং আমরা কেন্দ্র করেছি বাটালতুন্নেসা স্কুল, এটাও আমরা প্রচার চালিয়েছি। 29টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। সারা দেশে এর সংখ্যা 15,000-এর বেশি। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণটিকাদান কর্মসূচির প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে স্বতঃস্ফূর্তভাবে করোনা টিকা নিয়েছে মানুষ। নিবন্ধনের প্রয়োজন না থাকায় বিভিন্ন কেন্দ্রে এনআইডি কার্ড নিয়ে টিকা নিতে আসে মানুষ। টিকা কেন্দ্রে দীর্ঘ লাইনে অপেক্ষমান মানুষের চাপ সামলাতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর। অধিকাংশ টিকা গ্রহীতা মাস্ক পরা থাকলেও ভিড়ের চাপে মানা যায়নি সামাজিক দূরত্ব। তবে টিকা নেওয়ার পরে সন্তোষ প্রকাশ করেছে মানুষ। চট্টগ্রামে সকাল থেকে গুড়ি বৃষ্টি, এর মধ্যেও কেন্দ্রে কেন্দ্রে দেখা গেছে টিকা নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়। সকাল 9টার আগে কেন্দ্রগুলোর সামনে তৈরি হয় দীর্ঘ লাইন। সিটি কর্পোরেশনের 123 কেন্দ্র সহ চট্টগ্রামের 15 উপজেলা 326 কেন্দ্রে দেওয়া হয় টিকা। ইনশাআল্লাহ আজকে টিকা পাইছি, টিকা দিয়েছি। টিকা দেওয়ার পর আমার খুব শান্তি লাগতেছে। লিস্ট করছি যে আমরা 7টা বাজে খারাইছি, ওরা বলে 300 350 অলরেডি ঢুকে গেছে। স্কুলের প্রাঙ্গণে আমরা সকাল থেকে 300 মানুষ যারা রেজিস্ট্রেশন করেছেন ইতিমধ্যে তাদেরকে আমরা এখানে ঢুকিয়ে আমরা টিকার ব্যবস্থা করেছি এবং খুব সুশৃঙ্খলভাবে আমরা টিকার ব্যবস্থা গ্রহণ করেছি। টিকা নিতে উপচে পড়া ভিড় ছিল বরিশাল, সিলেট, বগুড়া সহ দেশের বেশিরভাগ জেলাতেই। সিলেট সিটিতে 6 দিনে 60,000 বাসিন্দাকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। বরিশাল মহানগরীতে 64টি কেন্দ্র ও জেলার 10টি উপজেলায় 87টি কেন্দ্রে গণটিকার আওতায় 6 দিন চলবে কার্যক্রম। 8টা থেকে উঠেই আমি দৌড় দিয়েছি যে আগে টিকা দিয়ে লই, করোনা মুক্ত বাংলাদেশ চাই। রেজিস্ট্রেশন মেম্বাররা বাসায় বসে করে দিচ্ছে, আবার এখানে বসেও করতে আছে। তো আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে এবং আমরা লজিস্টিক পেয়েছি। আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছি, 7, 8, 9 3 দিন আমরা এই ক্যাম্পেইন কার্যক্রম চলমান রাখব। বিভিন্ন টিকা কেন্দ্রে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের। পরিস্থিতি সামলাতে অনেক কেন্দ্রে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী। বগুড়ার 12 পৌরসভার প্রত্যেক ওয়ার্ডে 1টি করে কেন্দ্র ও 109 ইউনিয়নের প্রত্যেকটিতে 3টি করে কেন্দ্রে গণটিকা কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হচ্ছে। ভিতর দিয়ে লোক বাড়াচ্ছে, তার ভিতর দিয়ে কিছু লোক ঢুকাও দিচ্ছে, তা আমরা টাকা দেখছেন, কিছু করার তো নাই। মানুষের আগ্রহটা প্রচণ্ড আকারে আগ্রহ হয়েছে, তারা টিকা দেওয়ার জন্য উৎসুক। আমাদেরকে জানানো হয় যে 200 জনকে দেওয়া হবে আপাতত, আর পরবর্তীতে বাকিগুলিকে দেওয়ার ব্যবস্থা করা হবে। এটা নিয়ে আমরা খুব হিমশিম খাচ্ছি। গণটিকার আওতায় আগামী 12 আগস্ট পর্যন্ত সারা দেশে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা সহ দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের মোট 32 লাখ মানুষকে টিকা দেওয়া হবে। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গণটিকা কর্মসূচিতে খুলনায় এক বৃদ্ধাকে প্রথমবারেই 2 ডোজ দেওয়ার অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। ঘটনার পর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করলেও এ বিষয়ে কোনো কথা বলেননি।
খুলনার ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জহুরা বেগম সকালে সিটি কর্পোরেশন পরিচালিত নগর স্বাস্থ্য কেন্দ্র ২-এর অস্থায়ী কার্যালয়ে টিকা নিতে যান ৭৩ বছর বয়সী ওই বৃদ্ধা। তিনি বলছেন, কেন্দ্রের ২ জন স্বাস্থ্যকর্মী তাকে ২ বার টিকা দিয়েছেন। দেওয়ার পর এবার যে আমি আর দিছি, এবার আমাকে টোটাল কাবেলে এইখানে বসো, এইখানে বসে তো এই ২-১টা ফ্যামিলি এই আবার আর একটা দিয়েছে। আমি তো ভাবছি 2টে, তোমার 2টে দেয় না? আমি কই না, একটা দিছে। কাতে আমার তো 2টে দিছে। তুমি কেমন ঠাও? আমার মাথাটা একটু ঘুরে। উইকেন্ডের দায়িত্বে ছিলেন সিনিয়র নার্স বাবুরানী রায় ও সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মী শাহিনুর বেগম। অভিযোগ অস্বীকার করে তারা বলছেন, কেন্দ্রে এমন কোনো ঘটনা ঘটেনি। ওরকম কোনো কাজ ওইখানে হয়নি। সম্ভাবনা আমার সামনে তো ভলান্টিয়ার রয়েছে, যে দেয়া হয়ে যাচ্ছে তারা কার্ড দিয়ে বের করে দিচ্ছেন, যারা দেয়া আসছে না তারা ধরে বসাচ্ছেন। পরে বিকেলে ভুক্তভোগীর বাড়িতে যান সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার। তবে কথা বলতে চাননি গণমাধ্যমে। এটা ঠিক না তো, আর ও তো জানে আমাকে চেনে, এখানে তো কিছু না। আমি এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তাও। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। করোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীর ইনজেকশন অ্যাক্টেমরার সংকটের সুযোগ নিচ্ছে কালোবাজারিরা। আমদানিকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস বলছে মজুত নেই, কিন্তু বেশি দাম দিলেই মিলছে কালোবাজারে। ৫০,০০০ টাকার ইনজেকশন বিক্রি হচ্ছে ২ লাখ টাকা পর্যন্ত। সরবরাহ বাড়ানো সহ দাম কমানোর দাবি ভুক্তভোগীদের। ক্যান্সার সহ বড় যে কোনো রোগের শেষ চিকিৎসা হিসেবে ব্যবহার হয় তোসিলিজুমাব। ওষুধটি এখনও গবেষণা পর্যায়ে। করোনায় ফুসফুসের ব্যাপক সংক্রমণে মুমূর্ষু রোগীদের ক্ষেত্রেও চলছে এর ব্যবহার। সুইজারল্যান্ডের কোম্পানি রস এই ইনজেকশন তৈরি করে অ্যাক্টেমরা নামে। দেশে এর একমাত্র আমদানিকারক রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল। ধানমন্ডিতে রেডিয়েন্টের অফিসের সামনে করোনা রোগীর স্বজনদের ভিড়। এই চিত্র এখানে প্রতিদিনের। একটি ইনজেকশনের দাম ৫০,০০০ টাকা, কিন্তু তা কিনতে হচ্ছে কয়েক গুণ বেশি দামে। রোগীর স্বজনদের অভিযোগ, বেশি মুনাফার জন্য ওষুধ যাচ্ছে কালোবাজারে। ওষুধের মূল্য মাত্র ৪৮,০০০ টাকা, ৬০,০০০ নিতে পারে, কিন্তু এখন ১,১০,০০০ দিয়ে আমাদের রোগীর জন্য আমরা নিতে বাধ্যতামূলক। রিকমেন্ড করে দিতেছে ডাক্তার, তারা এই জায়গায় চলে যান, আসতেছি তারা দিতেছে না, সিন্ডিকেটর কোথা থেকে দিতেছে। অভিযোগ অস্বীকার করে রেডিয়েন্ট কর্তৃপক্ষ বলছে মজুদ না থাকায় দিতে পারছেন না তারা। আমাদের কাছেও নাই, আমাদের কাছেও নাই, বলে দেওয়া হয়েছে যে আপনাদের কাছে আছে, বিশ্বাস করেন না। বাইরে থেকে তো ১.৫ লাখ টাকা কিনতে পাওয়া যায়, সেটা কেমনে পাওয়া যায়? কেমনে বাইরে, এটা আমার জানা নাই। আমাদের আই এম এক্সট্রিমলি সরি, এই ব্যাপারে আমি কিছু জানি না। তবে কালোবাজারে অভাব নেই ইনজেকশনের, বিক্রি হচ্ছে ৩ থেকে ৪ গুণ বেশি দামে। রোগীর স্বজন সেজে এবার কালোবাজার চক্রের এক সদস্যকে ফোন। ভাই, আপনার কাছে অ্যাক্টেমরা ইনজেকশন পাওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে, দেওয়া যাবে। দাম কত? আপনার দুটোই অলমোস্ট ২ লক্ষ টাকা লাগবে আর কি। সরবরাহের জন্য নেওয়া হলো ১ ঘন্টা সময়, দাম ২ লাখ টাকা। ইনজেকশনের জন্য এবার একটি হাসপাতালের নিচে অপেক্ষা। সময়ের আগেই ইনজেকশন নিয়ে হাজির চক্রের এক সদস্য। এই সিন্ডিকেটের সাথে আর কে কে জড়িত? আমি সিন্ডিকেট না, একটা গ্রুপে আমি নাম্বারটা পাইছি, উনি এখানে বাইরে আছে, চলেন উনি আসছে। আপনি এটা কিনেছেন কোথা থেকে? আমি কোথাও কিনিনি, চলেন এখানে আছে উনি। তার দাবি, তিনি শুধু সরবরাহকারী, এর পেছনে আছে অন্যজন। হাসপাতালের বাইরে মোটরসাইকেলে অপেক্ষা করছেন তিনি। আপনি এটা নিয়েছেন কোথা থেকে বলেন? না না, মিডিয়া নেই। আপনি কোথা থেকে নিয়ে আসছে এটা? বুঝতে পারছেন, বাইকে করে। আমি জাস্ট সিগারেট থেকে আমি নেই নাই ভাই, উনি আমাকে নিয়ে আসছেন। না না, উনি নিয়ে আসছে ভাই। এক পর্যায়ে মোটরসাইকেল রেখেই পালিয়ে যান চক্রের এই সদস্য। পরে তাকে আটক করে পুলিশ। দেশে অ্যাক্টেমরার চাহিদা মেটাতে রেডিয়েন্টের পাশাপাশি অন্য কেউ আমদানি করতে চাইলে অনুমতি দিতে চায় ঔষধ প্রশাসন। তারা যেটা চাচ্ছে সেই পরিমাণে আমরা দিয়ে দিচ্ছি। আমরা আমাদের অনুমোদনের দিক থেকে কোনো কার্পণ্যতা নেই। অন্য কোম্পানি যদি কেউ আনে, সেরকম যদি আমরা আবেদন পাই, সেটা আমরা বিবেচনা করে দেখব। করোনার চিকিৎসায় অ্যাক্টেমরার কার্যকারিতা নিয়ে বিতর্ক আছে। এটি বেশি ব্যবহার হচ্ছে বেসরকারি হাসপাতালে। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউনের ১৬তম দিনে রাজধানীর সড়কে যান চলাচল আরও বেড়েছে। বিধিনিষেধ কার্যকরে অনেক স্থানেই শিথিলতা দেখা গেলেও বেশ কিছু সড়কে চেকপোস্ট ছিল। অনেক এলাকায় করা হয়েছে জরিমানা, তবে জরুরি কারণ দেখিয়ে চলাচলকারীদের দেয়া হচ্ছে ছাড়।
সকাল থেকে গাবতলী, আব্দুল্লাপুর সহ রাজধানীর প্রায় সব প্রবেশপথে দেখা গেছে ঢাকামুখী মানুষের চাপ। ঢাকার বাইরে পুলিশকে ফাঁকি দিয়ে রাতে বাস চলছে বলেও জানান যাত্রীরা। সকালে গাবতলী থেকে সাভার ও আমিন বাজার মুখী অনেক মিনি বাস চলতে দেখা যায়। স্টাফ বাসগুলোও করছে যাত্রী পরিবহন। এসব বাসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা লোকজন হুড়ুহুড়ি করে উঠছেন। নানা অজুহাত দেখিয়ে বাসে চলাচল করছেন মানুষ। অফিস দোকানপাট অনেকটা খুলে যাওয়ায় ঢাকায় ফেরার কথা জানান যাত্রীরা। গুলিস্তান চাইতেছে 300 টাকা, সাইদাবাদ চাইতেছে 700 টাকা। ঠিক আছে, বর্তমানে যে বাংলাদেশে যে লকডাউন, ঢাকা শহর মিল ফ্যাক্টরি খোলা রেখে এই লকডাউনে আমাদের খুব সমস্যা হচ্ছে। অনেক ভেঙে ভেঙে আসতে হয়েছে। আমার 60-70 টাকার ভাড়া, সেখানে আমার 200 টাকা চলে গেছে। আমি অটো করে আসছি আমিন বাজার পর্যন্ত, এখান থেকে হাঁটে আসলাম। পুলিশের তল্লাশির কারণে আমিন বাজার সেতুতে দেখা গেছে গাড়ির লম্বা জটলা। সকাল থেকে অনেককেই করা হচ্ছে জরিমানা। ঢাকামুখী মানুষের চাপ আস্তে আস্তে দিন দিন আপনারা দেখতেছেন 5 তারিখের পর থেকে বাড়তেছে। তো আজকে সেই তুলনায় যানবাহন হচ্ছে আগের থেকে অনেকটা বেশি। পথে হাঁটা মানুষকে কন্ট্রোল কম করতে পারলেও গাড়ির ক্ষেত্রে আমরা 100% চেক করতেছি এবং যেখানেই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হচ্ছে বা আইনের ব্যত্যয় হচ্ছে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। এদিকে গণপরিবহন বন্ধ থাকায় বরাবরের মতোই বাড়তি ভাড়ায় প্রাইভেট কার ও মাইক্রোবাসে বাড়ির পথে রওনা হতেও দেখা গেছে অনেককে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে আরও 194 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এডিস নির্মূল অভিযান চলছে 2 সিটিতে। জরিমানা করা হয়েছে 6.5 লাখ টাকা। আর লার্ভা নষ্টে উদ্বুদ্ধ করতে বাতিল টায়ার, ডাবের খোসা, এমনকি চিপসের প্যাকেট জমা দিলেও পুরস্কারের ঘোষণা দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। শনিবার সকাল 10টায় 10 মিনিট কর্মসূচির অংশ হিসেবে নিজের অফিস নিজেই পরিষ্কার শুরু করেন উত্তর ঢাকার মেয়র। তার আহ্বানে সাড়া দেন নগরবাসীও। ছাদ বাগান, ফুলের টব, টায়ার সহ অপরিত্যক্ত পাত্রে জমা পানি সরিয়ে নেন অনেকে। পাশাপাশি ডেঙ্গু মোকাবিলায় নতুন এক উদ্যোগ নিয়েছেন মেয়র। জানিয়েছেন অব্যবহৃত কমোড, টায়ারের জন্য 50 টাকা, ডাবের খোসা, চিপসের প্যাকেট কাউন্সিলর বা আঞ্চলিক অফিসে জমা দিলে দেয়া হবে 5 টাকা করে। লার্ভার ছবি পাঠালেও পাওয়া যাবে পুরস্কার। আমাদের পথ শিশু হোক বা আমাদের টোকাইরা যারা আছে, আমি তাদেরকেও বলবো, অথবা যে কেউ যদি এই যেগুলোতে পানি জমে সেই পাত্রগুলা যদি আমাদের ওয়ার্ডের কাছে নিয়ে আসে, ওয়ার্ড কাউন্সিলর অফিসে নিয়ে আসে অথবা আমাদের আঞ্চলিক দপ্তরে নিয়ে আসে, এগুলোকে তাদেরকে আমরা পুরস্কৃত করব পয়সা দিয়ে, নগদ টাকা দিয়ে। এদিকে বনশ্রীর এক বাসিন্দার ডেঙ্গু আক্রান্তের খবরে তার বাসায় চালানো হয় অভিযান। তাদের আসার খবরে ব্লিচিং পাউডার দিয়ে লার্ভা নষ্ট শুরু করেন সেই ভবন মালিক। এখানকার বেশ কিছু বাড়িতেও মিলেছে লার্ভা। দেখাচ্ছেন, আমি দেখেছি আর কি, কিন্তু এখানেতে আমাদের ব্লিচিং পাউডার রেগুলার দেওয়া থাকে। এখন দেখেন আমার এখানে স্টোরে ব্লিচিং পাউডার আছে, যাতে আমাদের এই ধরনের কোনো পোকামাকড় না হয়, এই জন্য আমরা সচেতন। আমার যে আদালত, সেই আদালতে ইতিমধ্যে বিগত 2 সপ্তাহে 26 তারিখ থেকে এই পর্যন্ত আপনার 4,22,000 টাকা জরিমানা করা হয়েছে। তো আমরা প্রতিনিয়ত কাজ করছি, শুধুমাত্র জরিমানাই না, যাদেরকে আমরা দেখছি পানি জমিয়ে রেখেছে কিন্তু কোনো লার্ভা পাওয়া যায়নি, তাদেরকে আমরা সতর্ক করছি এবং তাদেরকে বলছি যে নেক্সট টাইমে আমরা যদি আসি সেক্ষেত্রে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এডিস নির্মূল অভিযানে ঢাকার 2 সিটিতে শনিবার 6.5 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পরিমণির সঙ্গে সম্পর্কে জড়িয়ে ডিবি থেকে পিওএম পশ্চিম বিভাগে বদলি হলেন ডিএমপি গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন। বোট ক্লাব কাণ্ডের মাদক মামলা তদন্তের সময় ঘনিষ্ঠতা হয়েছিল তাদের মধ্যে। সাকলাইনের সরকারি বাসভবনে পরিমণির 18 ঘন্টা অবস্থানের প্রমাণ মিলেছে সিসিটিভির ফুটেজে। 9 জুনের ঢাকা বোট ক্লাব কাণ্ডে ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন চিত্রনায়িকা পরিমণি। গ্রেপ্তার হন নাসির। তদন্তের দায়িত্ব পায় ডিবি গুলশান বিভাগ। সেই সূত্রে সেখানকার দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা গোলাম সাকলাইনের সঙ্গে সখ্যতা হয় পরিমণির। সম্প্রতি বনানীর বাসা থেকে মাদক জব্দ পরিমণি গ্রেপ্তারের পর সামনে আসে তাদের সে সম্পর্কের প্রসঙ্গ। রাজারবাগ অফিসার্স কোয়ার্টারে মধুমতি ভবনের সিসিটিভি ফুটেজে দেখা গেছে 1 আগস্ট সকাল 8টার দিকে সেখানে আসে লাল টি শার্ট পরা এক পুরুষ ও সাদা জামা পরা এক নারী। ফুটেজ বলছে তাদের একজন পুলিশ কর্মকর্তা সাকলাইন, অন্যজন পরিমণি। পরে রাত 1:30টার দিকে কালো পোশাকে সেখান থেকে পরিমণি চলে যান।
তার গাড়ি চালকের দাবি, এর আগেও হাতিরঝিল এলাকায় তাদের একাধিকবার দেখা হয়েছে। ওনার নাম যে সাকলাইন সাহেব, সেটা আমি জানতাম না, পরে আর কি শুনলাম যে উনি সাকলাইন সাহেব। তার বাসায় একদিন গিয়েছিল, সেটাই আমি জানি। আমি একদিন ওই হাতিরঝিল একদিন দেখছিলাম স্যারকে। এর প্রতিক্রিয়ায় সাকলাইনের বিরুদ্ধে ব্যবস্থা নেয় ডিএমপি। তাকে ডিবি থেকে সরিয়ে পাঠানো হয়েছে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের পশ্চিম বিভাগে। অনৈতিক কাজ যদি হয়ে থাকে আমরা তদন্ত করে দেখে প্রমাণ পাইলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় সাকলাইনের বিষয়টি তদন্ত করছে সিআইডির এক কর্মকর্তা। জিজ্ঞাসাবাদ করা হবে পরিমণিকেও। যে কোনো বিষয়ে আমাদের নজরে আসবে, জিজ্ঞাসাবাদে আসবে এবং মিডিয়াতে আসবে, সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ জিজ্ঞাসা করে আমরা সেগুলো সত্যিকারের যেটি ঘটনা সেটি আমরা খুঁজে বের করব। কেউ তো আইনের ঊর্ধ্বে না, সে যেই হোক না কেন, সে তদন্তকারী কর্মকর্তা হোক বা অন্য কেউ হোক। আমরা চাই যে বিসিএস পুলিশ ক্যাডারের 30তম ব্যাচ থেকে চাকরিতে যোগ দেন গোলাম সাকলায়েন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে পরিমণির বিরুদ্ধে আনা অভিযোগের তদন্ত করছে সিআইডি। এতে ভিআইপিদের নাম এলেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক। রিমান্ডে পরিমণিকে জিজ্ঞাসাবাদ শুরুর পর এসব কথা বলেন তিনি। পরিমণি ও তার প্রযোজক বন্ধু নজরুল ইসলাম রাজের মাদক মামলার তদন্তের দায়িত্ব র্যাব, থানা পুলিশ, ডিবি হয়ে এখন সিআইডির হাতে। মডেল পিয়াসা মৌ ও মিশুর মামলার তদন্তও হবে সিআইডির অধীনেই। শুক্রবার পরিমণিকে হেফাজতে নিয়ে শনিবার শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন সিআইডি কর্মকর্তা। আশ্বস্ত করেছেন পরিমণির মাদক মামলার সুষ্ঠু তদন্ত হবে। ডিএনএ ল্যাব আছে, আমাদের কেমিক্যাল ল্যাব আছে, আমাদের আইটি ফরেন্সিক ল্যাব আছে, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন নেওয়ার জন্য যতগুলো ল্যাব সেগুলো মূলত সিআইডিতেই আছে। তো আমরা তদন্তগুলো আসলে খুব পুঙ্খানুপুঙ্খভাবে সুষ্ঠুভাবে তদন্ত করতে চাই। সিআইডি বলছে পরিমণিকে জিজ্ঞাসাবাদে কোনো ভিআইপির সম্পৃক্ততা পেলে তাকেও ছাড় দেয়া হবে না। যারা সাথে সংশ্লিষ্ট আছে অপরাধের সাথে, তাদেরকে আমরা তদন্তের মাধ্যমে আমরা খুঁজে বের করব এবং আমি নিশ্চিত যে যত বড় শক্তিশালী হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনতে সমর্থ হব। এছাড়াও তাদের হাতে থাকা 7 মামলায় মাদকের পাশাপাশি অনুসন্ধান চালানো হবে অর্থ পাচার প্রশ্নেও। অবৈধ লেনদেনের প্রমাণ পেলে হবে মামলা। প্রমাণ আমরা পাই যে তারা মানি লন্ডারিং হয়েছে, তো সেক্ষেত্রে অবশ্যই মানি লন্ডারিংয়ের যে বিধান যেটি আছে সেটি আমরা পরিপালন করেই সেই ধরনের মামলা আমরা রুজু করব এবং তদন্ত করব। এদিকে বনানী থানার মাদক মামলায় পরিমণির পোশাক ডিজাইনার জিমিকে 3 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদকসহ গ্রেপ্তার হওয়ায় চলচ্চিত্র নায়িকা পরিমণি এবং একার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন সমিতির সভাপতি মিশা সওদাগর। তিনি বলেছেন, কারো ব্যক্তিগত অনৈতিক কাজের দায়ভার নেবে না চলচ্চিত্র সমিতি। তবে পরিমণি এবং একার পাশে থাকার কথাও জানিয়েছেন মিশা সওদাগর। তিনি জানান, সিনেমার বাইরে কারো ব্যক্তিগত জীবনের কোনো বিষয়ে খোঁজ খবর রাখার এখতিয়ার নেই সমিতির। যদি আইনি প্রক্রিয়ায় তারা নির্দোষ প্রমাণিত হয় তবে তাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে। তাদের ব্যক্তিগত কোনো অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডের দায় দায়িত্ব সংগঠন হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নেবে না। গঠনতন্ত্র যথাযথ বিধি মোতাবেক আপাতত তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত হবে। সাময়িকভাবে তার সদস্যপদ স্থগিত করেছে এটা বলে নয় যে তারা তাদের সাথে আমরা নেই, অবশ্যই তাদের পাশে ছিলাম এবং আছি এবং থাকবো। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি, কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শনিবার বিকেলে জিমিকে আদালতে তুলে মাদক মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করে বনানী থানা পুলিশ। শুনানি শেষে মহানগর হাকিম মাসুদুর রহমান 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে আসামি পক্ষের আইনজীবী দাবি করেন এই মামলায় 3 দিনের রিমান্ড অযৌক্তিক। জিমির জামিনের জন্য উচ্চ আদালতে যাওয়ার কথাও জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় বনানী থেকে জিমিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে 250 পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে এজাহারে উল্লেখ করেছে পুলিশ।
আওয়ামী লীগ থেকে অব্যাহতিপ্রাপ্ত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। শনিবার বিকেল 4টার দিকে শুরু হয় এই তল্লাশি। এ সময় তার বাসা থেকে বেশ কিছু কাগজপত্র, পাসপোর্ট, ব্যাংকের তথ্য সহ 2টি ল্যাপটপ জব্দ করা হয়েছে। বাড়িতে থাকা 3 গৃহকর্মীকে হেলেনার মেয়ে এবং মাকেও জিজ্ঞাসাবাদ করেছে তারা। সিআইডি কর্মকর্তারা জানিয়েছেন হেলেনা জাহাঙ্গীর এখন সিআইডির হেফাজতে আছেন। তদন্তের স্বার্থে এই তল্লাশি। হেলেনা জাহাঙ্গীর ছাড়াও চিত্রনায়িকা পরিমণি, মডেল পিয়াসা এবং মৌ আক্তারের বিরুদ্ধে করা মোট 7 মামলার তদন্ত করছে সিআইডি। গত 29 জুলাই মধ্যরাতে হেলেনার গুলশানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। ডিজিটাল নিরাপত্তা আইন সহ 4 মামলায় তাকে 8 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীরের অবৈধ সম্পদ আছে কিনা তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। এছাড়া অর্থ পাচার ও অবৈধ সম্পদের তথ্য পেলে অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির অনুসন্ধান বিভাগের কমিশনার ডক্টর মোজাম্মেল হক এসব কথা জানান। বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান চালায় র্যাব। এ সময় বিদেশি মদ, ওয়াকিটকি, বিদেশি মুদ্রা, জুয়া খেলার সরঞ্জাম, হরিণের চামড়া সহ আটক করা হয় তাকে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও টেলিযোগাযোগ আইনে মামলা হয়। হেলেনার বাসা থেকে উদ্ধার বৈদেশিক মুদ্রা, জুয়ার সরঞ্জাম ও বিপুল পরিমাণ সম্পদের সুনির্দিষ্ট তথ্য পেলে অনুসন্ধান শুরু করবে দুদক। বৈধ সম্পদের ব্যাপারেও যদি কোনো অভিযোগ থাকে, সেই সম্পদ বৈধতা পেয়েছে কিনা সেই ব্যাপারগুলো আমরা খতিয়ে দেখার চেষ্টা করব। র্যাবের অভিযানের জব্দ তালিকা পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। র্যাবের রিপোর্ট আমরা পাই নাই। রিপোর্ট পাওয়ার পরে যদি সেখানে কোনো লিখিতভাবে কোনো প্রতিবেদন আসে, সেগুলোর যাচাই বাছাই করে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে আইন, সেটার সাথে সঙ্গতিপূর্ণ যে বিষয়গুলো থাকবে সেগুলোকে আমরা বিবেচনায় নেব। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি ও তথ্য মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া জয়যাত্রা নামক টেলিভিশন চ্যানেল পরিচালনা করার কারণেও আলাদা মামলা হওয়ার কথা রয়েছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ সফরে অবশেষে জয় পেল অস্ট্রেলিয়া। চতুর্থ টি20তে টাইগারদের 3 উইকেটে হারিয়েছে ম্যাথিউ ওয়েডের দল। 105-এর টার্গেটে মাহিদির স্পিনে ইনিংসের শুরুতেই ফেরেন ম্যাথিউ ওয়েড। 3-এ নেমে সাকিবের 1 ওভারে 5 ছক্কা হাঁকিয়েছেন ক্রিশ্চিয়ান। ম্যাকডার্মটের উইকেট তুলে নেন নাসুম। 39 রানে ক্রিশ্চিয়ানকে ফেরান মুস্তাফিজ। শেষ দিকে 11-এর 27 রানের ইনিংসে জয় নিশ্চিত করে অতিথিরা। 4 ওভার বল করে 9 রান খরচায় 2 উইকেট নেন মুস্তাফিজ। এর আগে মিরপুরের শুরুতে ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি সৌম্য সরকার। হ্যাজেলউডের বলে 8 করে ক্যাচ দেন এই ওপেনার। 15 করে ফিরেছেন সাকিব। সোয়াপসনের স্পিনে শূন্যতে আউট হন রিয়াদ। ভালো শুরুর পর আফিফ ফিরেছেন 20 করে। প্রতিরোধ করতে পারেননি শামীম পাটোয়ারিও। শেষ দিকে মাহিদি হাসানের 23 রানের ইনিংসে 100 ছাড়ায় টাইগারদের পুঁজি। Shot, that's a very good shot, finding that gap. Oh, that's fantastic effort. Oh, this time how you can cross, easy catch to Matthew Wade. Yeah. বাংলাদেশ অস্ট্রেলিয়ার চতুর্থ টি20 সম্পর্কে জানাতে মিরপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শেষ দিকে টাইগার পেসাররা প্রতিরোধ গড়েছিল, শুরুর ক্ষতি পুষিয়ে নাকি সম্ভব হয়নি। আসলে সাকিবের খরচে বোলিংয়েই কি আসলে ম্যাচ ছিটকে গেল বাংলাদেশের? হ্যাঁ, এটা বলা যেতেই পারে, কারণ দেখেন এই উইকেটে 5-6 একটা ওভারে এবং সাকিবের যে রান কনসিড করেছেন 14-এর আশেপাশে রান দিয়েছেন প্রথম 3 ওভারে, তো সেটা আসলে খুবই ক্রুশিয়াল হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার জন্য, বাংলাদেশের জন্য অবশ্যই কাল হয়ে দাঁড়িয়েছিল। এবং সেটা বলতেই পারেন যে এই উইকেট দেখেন মাত্র 6টা বল বাকি ছিল, 5টা বল বাকি ছিল, তখন তারা জিতেছে। যদি ওই রানটা না আসতো, এবং এখানে 30টা রান করা মানে আপনি জানেন যে হয়তো বা মিনিমাম 24টা বল ব্যাট করতে হয়। তো আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে বলেছেন যে আপনি বললেন যে কষ্টের যেহেতু একটা জয় পেয়েছে, সেটা হয়তো এরকম হতো না, হয়তো বাংলাদেশ দল জিততেও পারতো। যেটা আমি শুরুতেই বলছিলাম যে এই উইকেটে আচরণ বোঝা খুবই কঠিন। শুরুর দিকে যদি একটু ঠিক হতো, তাদেরকে প্রেশার দেওয়া যেত, 2টা উইকেট নেওয়া গিয়েছিল, বাট ওই যে রান কম দরকার ছিল, বল বেশি ছিল, সেই জন্য বাংলাদেশ দল ওখানে হেরে গেছে এবং অস্ট্রেলিয়া আস্তে আস্তে খেলেও ম্যাচটা জিতে গেছে। তবে আপনি যেটা বলছেন যে হ্যাঁ, অবশ্যই সাকিবের সেই 3টা ওভার সবকিছু মিলে 5-6 ওভারে সেটা খুবই বাংলাদেশের কস্টলি হয়ে দাঁড়িয়েছিল। আমাদের আরেকটি বিষয় যে আমরা দেখেছি মিরপুরের উইকেট যেটি ব্যাটিং সহায়ক ছিল না, তারপরও সৌম্য সাকিবদের সাদামাটা বোলিং, আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
না, সেটাই আসলে ওদের কৃত্য দিতে হবে, কারণ এই উইকেটে দেখেন ব্যাটসম্যানরা কেউই স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যাট করতে পারেনি। যেটা করেছে সেটা আসলে অতি মানবীয় বা অতি দানবীয় আপনি বলতে পারেন। তাদের যে 6 এসেছে বা 4 তারা মেরেছে, সেটা কিন্তু তাদেরই কৃত্য দিতে হবে। অন্যদিকে আপনি যেটা বলছিলেন যে দেখেন বাংলাদেশের ব্যাটিংটা আমাদের দেখতে হবে, যে বাংলাদেশ কিন্তু ভালো ব্যাট করতে পারেনি। সৌম্য 4টা ম্যাচে ব্যর্থ হয়েছেন। এছাড়াও যে অ্যাপ্রোচ নিয়ে ব্যাট করার কথা ছিল বা উইকেট পড়ার পরে বাংলাদেশ যদি একটু সিঙ্গেল নিয়ে খেলতো, আপনি দেখেন বাংলাদেশ দল পরপর উইকেট হারিয়েই গেছে, কেউ কিন্তু একটা পার্টনারশিপ করেনি। হয়তো আমি বলবো না যে বাংলাদেশের দল 150 রান করতো, বাট এটা হয়তো বাংলাদেশ 130 বা 140 করতে পারতো, 120 রানও করতে পারতো। 120 রান করলেও কিন্তু বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারতো। আপনাদের গত ম্যাচে 117 রান করে তারা 4টা উইকেট হারিয়ে মাত্র 117 রান করে ম্যাচ হেরেছিল। সেই ক্ষেত্রে বাংলাদেশ 120 করলেও হয়তো জিততে পারতো। সেই টার্গেটটা বাংলাদেশের দলে করতে হতো, কিন্তু মনে হয়েছে যে বাংলাদেশ দল যখন ব্যাট করেছে যে 140 বা 150 রান করতে চায়, সেই জন্য বারবার উইকেট দিয়ে এসেছে। আপনি যদি রিয়াদের কথা বলেন, আপনি যদি সাকিবের কথা বলেন, আপনি সৌম্যের কথা বলেন, তারা কিন্তু ঠিক মতো আজকে ব্যাট করতে পারে। সোহানের কথা বলতে পারেন। সেই ক্ষেত্রে আমার কাছে জেড ধরে আসলে জানতে চাই, সৌম্যের জায়গাটা ধরেই যদি জানতে চাই, যে আমরা দেখছি যে একই টিম নিয়ে খেলছে বাংলাদেশ এবং তার পারফরমেন্স আমরা দেখেছি, সেক্ষেত্রে আগামী ম্যাচে আসলে কোনো পরিবর্তনের ধারণা আছে কিনা আপনার? না, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে একটা পরিবর্তন করা যেতেই পারে, একটা না একাধিক পরিবর্তন করা যেতে পারে। আপনি যদি সৌম্য যখন বারবার ব্যর্থ হচ্ছেন, হয়তোবা এখানে তার স্যুট করছে না এই সিরিজে, সেখানে তাকে যদি রেস্ট দেওয়া হয়, বাদ বলবো না, যদি রেস্ট দেওয়া হয়, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ সিরিজ হয়েছিলেন, রেস্ট দিয়ে যদি কাউকে সুযোগ দেওয়া হয়, আপনি মাহাদিকে ওপেন করান বা মিঠুনকে ওপেন করান, ওইদিকে আপনি যদি মিডল অর্ডারে যদি সৈকতকে খেলান, তাহলে হয়তো বা কেউ স্কোপ পেলো, তারা সুযোগ পেলো বড় দলের বিপক্ষে ম্যাচ খেলার। আর পেস ডিপার্টমেন্টেও কিন্তু পরিবর্তনের কোনো আভাস আছে কিনা? আভাস এখন আজকে বলা কঠিন, মাত্র ম্যাচ শেষ হয়েছে। এটা হয়তো বা কালকে সিদ্ধান্ত হবে, কালকে হয়তো বা অনুশীলন বা রেস্টের পর বোঝা যাবে। কারণ হচ্ছে ম্যাচ জিততে হলে অবশ্যই আমাদের মুস্তাফিজকে দরকার। যদি এমনটা চিন্তা করে যে আমাদের তাসকিনকে রিপ্লেস করে তাসকিনকে খেলানো হবে এবং ওপেনিংয়ে চেঞ্জ করানো, সেটা হয়তো বা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে আগামীকাল সন্ধ্যার সময় আমরা জানতে পারবো, বা বিকেলের মধ্যে জানতে পারবো যে কী হচ্ছে, দল কেমন হতে পারে। তবে মাত্র ম্যাচ শেষ হয়েছে, এখন বলা কঠিন। কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে হ্যাঁ, শেষ ম্যাচে 2 থেকে 3টা পরিবর্তন বাংলাদেশ দল করতেই পারে, যেটা কিনা বাংলাদেশ দলের জন্য ভালো হবে। এবং নেক্সট যে সিরিজটা আছে নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই সিরিজে বাংলাদেশ দলের জন্য ভালো হবে। বাজার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এই বিষয়ে কথা বলবার জন্য। টানা দ্বিতীয়বার অলিম্পিক ফুটবলে স্বর্ণ জিতল ব্রাজিল। ফাইনালে স্পেনকে 2-1 গোলে হারিয়ে শিরোপা উৎসব সেলেসাওদের। প্রথমার্ধে 34 মিনিটে ডিবক্সে ফাউলের সুবাদে পেনাল্টি পায় ব্রাজিল, তবে সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন রিচার্লিসন। যদিও প্রথমার্ধেই লিড পেয়ে যায় সেলেসাওরা। গোল করেন ম্যাথিউস কুনহা। বিরতির পর আয়ারসাবালের গোলে সমতায় ফেরে স্পেন। 1-1 সমতায় শেষ হয় নির্ধারিত সময়। অতিরিক্ত সময়ে দাপট দেখিয়েছে ব্রাজিল। অন্যদিকে টানা আক্রমণে লন্ডভন্ড স্পেনের রক্ষণ। 107 মিনিটে আর রক্ষা হয়নি। গোল করে ব্রাজিলকে আনন্দে ভাসান ম্যালকম। লিওনেল মেসিকে দলে নেওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছে ম্যান সিটি। গ্রিলিশকে নেওয়ার পর মেসিকে নিয়ে কোনো পরিকল্পনা নেই সিটিজেনদের, জানিয়েছেন গার্দিওলা। অন্যদিকে মেসি নয়, পিএসজির ভাবনায় নতুন মৌসুমে লক্ষ্য অর্জন জানিয়েছেন পচেত্তিনো। তবে পিএসজির মালিকের ভাইয়ের টুইট বার্তায় দাবি, আর্জেন্টাইন খুদে জাদুকরের সাথে চুক্তির দ্বার প্রান্তে লা পারিসিয়ানরা। লা লিগার কঠোর নিয়মে মেসি বার্সার অটুট বন্ধনের আত্মাহুতি। নিষ্ঠুর পরিণতি জন্ম দিয়েছে মেসি বার্সা বিয়োগান্তক গল্পের। অমোঘ নিয়তিতে অসহায় আত্মসমর্পণ দুপক্ষের। একরাশ আক্ষেপ আর হতাশায় পরিসমাপ্তি, নিরপরাধ বিচ্ছেদের। মেসির বার্সা প্রস্থানের সুযোগ নিতে প্রস্তুত ম্যান সিটি ও পিএসজি। হালের সেরা তারকাকে 10 নম্বর জার্সি উপহার দিতে চায় ক্লাবগুলো। তবে জ্যাক গ্রিলিশকে কিনে মেসিকে দলে নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসেছে সিটিজেনরা। We spend in a 40 million pounds with Jack Grealish. গ্রিলিশকে নেয়ার পর মেসিকে নেয়ার চিন্তা আমাদের নেই। নিঃসন্দেহে নাম্বার 10 হিসেবে মেসি সেরা অপশন। তবে গ্রিলিশের অন্তর্ভুক্তির পর এখন তা আর সম্ভব না। মেসিকে পাওয়ার দৌড়ে একমাত্র ক্লাব এখন পিএসজি। গণমাধ্যমের গুঞ্জন লা পারিসিয়ানদের সাথে 2 বছরের চুক্তি হতে পারে LM10-এর। তবে মেসি নয়, কোচ পচেত্তিনোর ভাবনা নতুন মৌসুম। মেসিকে নিয়ে অনেক ক্লাবই উৎসাহী। আমিও চাই ও দলে আসুক, তবে আমাদের পূর্ণ মনোযোগ নতুন মৌসুমে লক্ষ্য পূরণের।
পচেতিনো অস্বীকার করলেও পিএসজির মালিকের ভাইয়ের টুইট বার্তায় জোরালো হয়েছে মেসিকে নেয়ার সম্ভাবনা। পোস্টের দাবি ঐক্যমতে পৌঁছেছে মেসি পিএসজি। এখন বাকি আনুষ্ঠানিক ঘোষণা। মেসির অন্তর্ভুক্তিতে আরও ক্ষুরধার হবে পিএসজি ফ্রন্টলাইন। নেইমার এমবাপ্পের সাথে মেসির জোট অপ্রতিরোধ্য হবে ইউরোপিয়ান ফুটবলে। এদিকে বন্ধু মেসির জন্য প্রিয় নাম্বার 10 জার্সি ছেড়ে দিতে হতে পারে নেইমারকে। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফ্রেঞ্চ লিগ ওয়ানে নতুন মৌসুম শুরু করছে নেইমারের পিএসজি। অ্যাওয়ে ম্যাচে লা পারিসিয়ানদের প্রতিপক্ষ ট্রয়েস। ম্যাচ শুরু রাত 1টায়। শিরোপা পুনরুদ্ধারের মিশনে আত্মবিশ্বাসী শুরু চায় পিএসজি। ফ্রেঞ্চ জায়ান্টদের শক্তি বেড়েছে ভাইনালডাম, রামোস, ডোনারুমার অন্তর্ভুক্তিতে। এরই মধ্যে মেসিকে দলে ফেরানোর প্রক্রিয়াও শুরু করেছে মাউরিসিও পচেত্তিনো। আর্জেন্টাইন খুদে জাদুকরকে উড়িয়ে আনতে পারলে নেইমার এমবাপ্পেকে নিয়ে হালের সেরা ফ্রন্টলাইন হবে পিএসজির। লিগ শুরুর মিশনে বিশ্রামে থাকছেন নেইমার, এমবাপ্পে। শুরুর একাদশে থাকছেন ইকার্দি, ড্রাক্সলার। সিরাজগঞ্জের নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি নেসকোর স্মার্ট প্রিপেইড মিটার নিয়ে ভোগান্তিতে গ্রাহকরা। তাদের অভিযোগ, স্মার্ট মিটার প্রতিস্থাপনের পর থেকে আগের চেয়ে 2 থেকে 4 গুণ টাকা বেশি গুনতে হচ্ছে। এমনকি বিদ্যুৎ ব্যবহার না করলেও মিটার থেকে টাকা কেটে নেওয়া হয়। এতে ক্ষুব্ধ গ্রাহকরা। 2016 সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে সব ধরনের দায়িত্ব নিয়ে নেসকো সিরাজগঞ্জে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ বিতরণ শুরু করে। শুরুতে অ্যানালগ ও প্রিপেইড মিটারের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিল উত্তোলন করছিল। সম্প্রতি অ্যানালগ ও প্রিপেইড মিটারের বদলে ডিজিটাল প্রিপেইড মিটার বসানো হয়। গ্রাহকরা বলছেন, এরপর থেকেই বিদ্যুৎ ব্যবহার করলেও আগের থেকে প্রায় 2 থেকে 4 গুণ টাকা বেশি বিল দিতে হচ্ছে। এমনকি বিদ্যুৎ ব্যবহার না করলেও টাকা কেটে নেওয়া হচ্ছে। এসব অভিযোগের বিষয় নিয়ে নেসকোতে গেলে গ্রাহকদের সাথে কর্মকর্তারা দুর্ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে। কি, কেন, কিভাবে অপারেট করবে সেই বিষয়টা যে মানুষকে সচেতন করার, সেটি করে নাই। এই মিটারটা লুকোচুরি করে লাগা দেওয়া হয়েছে। স্মার্ট মিটার দেওয়ার পরে আমাদের এইটা কিন্তু আগে যে বিলিং মিটার যে ছিল, দেখেন এই বিলিং মিটারটা আপনি দেখেন যে 1040 টাকা, আর আমাদের এখন আসতেছিল 4000 টাকা। ইউনিট দিল 300 টাকা, আমি সে বিদ্যুতের ইউনিট আমি দেখতে পাচ্ছি না। অথচ এই 3 মাস আগে আমি 300 টাকার বিদ্যুৎ কয় ইউনিট আনছি সেটা আমি দেখতে পাচ্ছি। দ্রুত সমস্যা সমাধান না করলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সিরাজগঞ্জ বিদ্যুৎ গ্রাহক সমিতি। আমি তুলতে 300 টাকা, আমার দেহে 160 টাকা নাই, তাহলে এটা কি? এই 160 টাকা কিসের কাটা হচ্ছে? এইভাবে আমরা প্রায় 1 মাস যাবত বিভিন্ন অভিযোগ শুনছি। অভিযোগ ভিত্তিহীন দাবি করে গ্রাহকরা ভুল বুঝে বিভিন্ন বিষয়ে অভিযোগ তুলছেন বলে জানান নেসকোর এই কর্মকর্তা। বেশি টাকা কাটার কোনো সুযোগ নাই, এটা আসলে মানুষের ভুল ধারণা। যেটা বলতেছে স্পেসিফিক যদি কেউ বলে, তাহলে আমরা আমাদের ওখানে যারা লোক আছে তারা ফিজিক্যালি যেয়ে তাকে দেখাই দিয়ে আসবে। সিরাজগঞ্জে নেসকোর আওতায় প্রায় 58,000 গ্রাহককে প্রিপেইড মিটার দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বেসরকারি খাতের সম্প্রসারণে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধান ও নীতি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান। বেসরকারি খাতের উদ্যোক্তাদের দেশের সংবিধান এবং আইনের শাসনের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি। অর্থনীতি নিয়ে ঢাকা চেম্বার আয়োজিত এক আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। শনিবার বাংলাদেশের অর্থনীতি ও ভবিষ্যৎ অবস্থান নিয়ে এক অনলাইন আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার। বক্তারা জানান, পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে করোনার প্রভাবে দেশে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে 30%, আর চাকরি হারিয়েছেন প্রায় 22 লাখ মানুষ। আলোচনায় তৈরি পোশাক, কৃষি, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, এসএমই সহ অর্থনীতির বিভিন্ন খাতসমূহে নেয়া নীতিগত সিদ্ধান্ত এবং করণীয় তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। এসএমই খাতে জামানতবিহীন ঋণের ব্যবস্থা করতে হবে এবং অপ্রাতিষ্ঠানিক খাতকে মূল ধারায় ফিরিয়ে আনতে সরকারকে উদ্যোগ নিতে হবে। অনুষ্ঠানে বক্তারা বলেন, একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে এলডিসি উত্তরণের জন্য প্রস্তুতি নিতে হবে। তাই সামনের বছরগুলো অর্থনীতির জন্য চ্যালেঞ্জের। বাংলাদেশের অর্থনীতি এখন বেসরকারি খাতের হাতে, যেটা একটি ভালো বিষয়। তবে আমাদের আরও অনেক কাজ করতে হবে। পোশাক খাতে কম্বোডিয়া, নেপাল, মালয়েশিয়া, ভিয়েতনামের ইতিবাচক প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। এসব থেকে শিক্ষা নিয়ে আমাদের সংস্কারের প্রয়োজন। করোনায় সৃষ্ট অনিশ্চয়তা দূর করতে সরকার কাজ করছে, জানান পরিকল্পনা মন্ত্রী। বেসরকারি খাতের উদ্যোক্তাদের সংবিধান এবং আইনের শাসনের প্রতি দায়িত্বশীল হবার পরামর্শ দেন তিনি।
The last bits that I heard was very effective and I thought very focused. শ্রমজীবী মানুষ এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সরকারের রাজনৈতিক উন্নয়ন দর্শন বাস্তবায়নে সহায়তা করছেন উদ্যোক্তারা। উইন উইন ভিত্তিতে বেসরকারি খাতের আরও সম্প্রসারণ চায় সরকার। বেসরকারি খাতের ব্যবসায়ীদের ভয় ভীতিহীন পরিবেশ এবং প্রয়োজনীয় সব ধরনের নীতি সহায়তা দেওয়া হবে। Stress on their abilities and their capacities. আলোচনায় বক্তারা অর্থনৈতিক উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করতে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান। এজন্য নিয়মিত কর দেওয়ার মানসিকতা তৈরির পরামর্শ তাদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আবাসন খাতের বিক্রি 40 ভাগের নিচে নেমে এসেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। নানা মূল্য ছাড় দিয়েও বাড়ানো যাচ্ছে না ব্যবসার পরিধি। রড, সিমেন্ট সহ নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় আরও বেশি বিপাকে পড়তে হচ্ছে বলে দাবি তাদের। লকডাউনের কারণে নির্মাণ কাজ বন্ধ থাকায় বেকায়দায় পড়েছেন শ্রমিকরাও। করোনার কারণে দীর্ঘদিন ধরেই জারি রয়েছে লকডাউন সহ নানা বিধিনিষেধ। ফলে বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে নির্মাণ কাজ। কেউ কেউ সীমিতভাবে নির্মাণ কাজ চালালেও স্বাস্থ্যবিধি মানছেন না শ্রমিকরা। আগে তো ভালো চলছে, এখন তো মোটামুটি কোনো রকম কি আর কি মাস্ক পরে কাজ করা যায় না, মনে করেন দমদম আটকে যায়। ব্যবসায়ীদের দাবি নির্মাণ কাজ বন্ধ রাখলে তাদের খরচ বেড়ে যায়। করোনায় সরকারি দপ্তরের কাজ সীমিত হওয়ায় নকশা অনুমোদন, ছাড়পত্র নেওয়া সহ বিভিন্ন কাজে লাগছে বাড়তি সময়। এছাড়াও অস্বাভাবিক হারে বেড়েছে রড, সিমেন্ট, পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম। তাই কম দামে ফ্ল্যাট বিক্রি করলে লোকসানের শঙ্কায় আবাসন ব্যবসায়ীরা। যত প্রজেক্ট লেন্দি হবে, ডিলে হবে, অত বেশি আপনার প্রজেক্ট কস্ট বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের যে পুরনো প্রজেক্টগুলো এখন হাতে আছে, সেই প্রজেক্টগুলোতে আমরা যদি এখন ছাড় দিই তাহলে আমাদের লস করতে হবে। এবং এই জন্যই যদি আমাদের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতেও গভর্নমেন্ট কিছু প্রণোদনার ব্যবস্থা করে। আবাসন খাতের সংগঠন রিহাব বলছে, গত ৬-৭ মাসে আবাসন খাতে বিক্রির পরিমাণ ৬০% মতো কমেছে। একই সঙ্গে উদ্যোক্তাদের নতুন প্রকল্প নেয়ার হারও কমেছে ৭৫ ভাগের মতো। তবে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ থাকায় গত বছর ভালো বিক্রি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। আমার মনে হয় সার্বিকভাবে রিয়েল এস্টেটের এখন একটা কঠিন সময় যাচ্ছে। আমরা আস্তে আস্তে চেষ্টা করছি ৬,০০০ টাকাটা ৬,০০০ টাকা বিক্রি করতে পারার কথা, কিন্তু আমরা কিন্তু এখন ৬,০০০ রেখেছি। কারণ আমি দেখছি যে ওভারঅল মার্কেটের অবস্থা ভালো না, জনসাধারণ পয়সা দিতে পারছে না। তো সেগুলি মিলিয়ে আমরা সেভাবে সমন্বয় করার চেষ্টা করছি। করোনা মহামারীর ১.৫ বছরে বিক্রির অপেক্ষায় পড়ে আছে ৫,০০০ কোটি টাকার ফ্ল্যাট। অচল অবস্থা দীর্ঘস্থায়ী হলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার শঙ্কায় ব্যবসায়ীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু সাফারি পার্ক হয়ে উঠছে আফ্রিকান প্রাণীদের অভয়াশ্রম। টানা ৩ প্রজন্ম ধরে বেশ ভালোভাবেই টিকে আছে জেব্রা, জিরাফ, ওয়াইল্ড বিস্ট, কমন ইলান সহ ৮ প্রজাতির প্রাণী। লকডাউনে ৪ মাস ধরে দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকায় জন্ম নিয়েছে নতুন আরও ৫০টি প্রাণী। পার্ক কর্তৃপক্ষ বলছে, প্রাণীর সংখ্যা বেড়ে যাওয়ায় সাফারি পার্কে দেখা দিয়েছে স্থান সংকট। আফ্রিকার মরুর দেশের প্রাণী জেব্রা দিব্যি ছুটে বেড়াচ্ছে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কের শালবনে। লকডাউনে শান্ত নিরিবিলি পরিবেশে জন্ম হয়েছে ৫ শাবকের। ২ বছরে পার্কের জেব্রা সংখ্যা ১৩টি থেকে বেড়ে দাঁড়িয়েছে ২৮টিতে। টানা ৩টি প্রজন্ম টিকে যাওয়ায় মরুর দেশের ডোরাকাটা জেব্রা এখন হয়ে উঠেছে সবুজ জঙ্গলের প্রতিনিধি। লকডাউনের কারণে এপ্রিল থেকে পার্কের দরজা বন্ধ, নেই দর্শনার্থীর চাপ। তাই ওয়াইল্ড বিস্টের ঘরেও এসেছে 5টি নতুন বাচ্চা। মা বাচ্চা সহ সবাই সুস্থ সবল আছে। এখন পার্কে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়ায় 18টি ওয়াইল্ড বিস্ট। আমাদের এখানে যে প্রাণীগুলো জন্মগ্রহণ করছে তার সিংহভাগী বাচ্চা বেঁচে যাচ্ছে এবং দেখেন মা বাচ্চা সুস্থ, খুবই সুস্থ আছে। তো এটা এই জন্য বলবো, আসলে এটা বছরের একটা সময়ের জন্য আসলে পার্কগুলো এভাবেই যদি বন্ধ রাখা যায়, দর্শনার্থী ফিরিয়ে রাখা যায়, তাহলে আমার মনে হয় আসলে এটা প্রকৃতির জন্য, পার্কের জন্য মনে হয় খারাপ হয় না, ভালো হয়। তবে দুঃসংবাদ শুধু জিরাফের ঘরে। যক্ষ্মার সংক্রমণে 3টি পুরুষ জিরাফ মারা যাওয়ায় একেবারে সঙ্গীহীন 3 নারী জিরাফ। সাফারি পার্কের অবকাঠামো ও পরিবেশ এখনও দীর্ঘকায় এই প্রাণীর জন্য উপযোগী হয়ে ওঠেনি বলে মনে করেন কর্তৃপক্ষ। জিরাফ তো সাউথ আফ্রিকার সাভানা ফরেস্ট এলাকার, আসলে ওই হ্যাবিটেটটা আসলে এখানে ওরা, আপনারা জানেন ওরা তো ব্রাউজার, হ্যাঁ, তা আসলে ব্রাউজ করার মতো এখানে কিন্তু আসলে ওই ধরনের ট্রিজ কিন্তু নাই। হ্যাঁ, আর আমরা যে এখানে নতুন করে এখন কোনো প্ল্যান্টেশন করব সেটা সম্ভব না। 3 বছর ধরে জন্ম হচ্ছে না নতুন বেঙ্গল টাইগারের।
তবে এবার তাদের বংশবিস্তারে আশা দেখা গেছে। 2টি বাঘ গর্ভধারণ করায় তাদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।